সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন কারোর জন্য আলাদা হবে না। আমরা সবাইকে নিয়ে স্বপ্ন দেখছি, আপনাদেরকে নিয়ে আমাদের স্বপ্ন আছে। এই যে পরিবর্তনটা বাঙালি জাতীয়বাদ থেকে বাংলাদেশি জাতীয়বাদটা আসছে অন্তর্ভুক্তিমূলক একটা রাজনীতির জন্য। এই জন্য এই প্রিন্সিপাল, এই নীতিমালার উপরে আগামী দিনের বিএনপির রাজনীতি আপনাদেরকে নিয়ে আমরা করব, এটাই আমাদের সিদ্ধান্ত। আমাকে অনুভব করতে হবে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা কি করতে পারবো আগামী দিনে আমরা খোলামেলা আলোচনার জন্য আসছি। এবং আপনারা বলেছেন অনেকগুলো কথা আপনার এখানে দ্বিমত হওয়ার কিছুই নাই। এখানে একটা বিষয়টা হচ্ছে এরকম, বাংলাদেশের যারা নাগরিক, এই নাগরিকদের মধ্যে কোন রকমের বিভেদ থাকার কোনো সুযোগ নেই। যদি বিভেদ থাকে তাহলে আমি কিন্তু বাংলাদেশের সংবিধানের প্রতি অসম্মান জানানো হবে। বাংলাদেশের সংবিধান পরিষ্কারভাবে প্রত্যেকটি নাগরিকের জন্য পরিষ্কারভাবে সমান অধিকারের কথা বলেছে। এখানে এই প্রতিবন্ধী শব্দটা আমার কাছে একটু সংকোচ লাগছে, সত্যি কথা বলতে। প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তি বলতেও আমার কাছে একটা সংকোচ লাগছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এইটা কোথায় যেন একটা গলদ আছে এটাতে। কারণ প্রতিবন্ধী আমাদের এই যেমন আরেকটা শব্দ আমরা সবসময় এখন পরিহার করতে চাই, সেটা হচ্ছে সংখ্যা লঘু সম্প্রদায়। হ্যাঁ, আমি কিন্তু শব্দটা ব্যবহার করি না বা আমাদের দলেও বিশ্বাস করে না। সংখ্যা লঘু বলে কিছু নাই, সবাই বাংলাদেশের নাগরিক যদি হয়ে থাকে তাহলে সংখ্যালঘু শব্দটা আসলো কোত্থেকে। একইভাবে আমি প্রতিবন্ধী ব্যক্তির ব্যাপারে আমার কাছে একটা সংকোচ লাগছে, মেবি হয়তো বা এটা সঠিক হতে পারে, আমার ব্যক্তিগতভাবে একটা সংকোচ লাগছে। প্রতিবন্ধী বলা মানে আমি আবার একটা বিশাল জনসংখ্যাকে বাংলাদেশের আমার থেকে মনে হয় আলাদাভাবে দেখছি। কারণ আমি আলাদাভাবে দেখতে চাচ্ছি না, আমি চাচ্ছি সব বাংলাদেশের নাগরিককে সমানভাবে দিই। তো সুতরাং সেই প্রেক্ষাপট থেকে, সেই চিন্তা থেকে আমরা আগামীর বাংলাদেশে আমরা আপনাদেরকে নিয়ে আপনাদের সক্ষমতা বাড়ানো, আপনাদের ক্ষমতায়ন করা, তাহলে এটা আপনাদের যদি আমরা বাকি জনগণের সক্ষমতার কথা বলে থাকি, ক্ষমতায়নের কথা বলে থাকি, তা আপনাদের বেলায় তো আলাদাভাবে কিছু করার দরকার নেই। আমি যদি শুধু ওইভাবেই দেখি তাহলে যথেষ্ট। আমার এই মন মানসিকতা যদি থাকে যে সক্ষমতা আমি যেরকম সবাইকে দেখি, আপনাদেরকে সক্ষমতা আমার ওইভাবে বাড়াতে হবে, যার যেটা প্রয়োজন। ওই সক্ষমতা বাড়ানোর জন্য রাষ্ট্রের যা দায়িত্ব, রাষ্ট্রকে সেটা পালন করতে হবে। আমি যদি অন্য নাগরিকের জন্য সক্ষমতা বাড়াতে চাই, ক্ষমতায়নের কথা বলতে চাই, তাইলে আপনারা যারা আছেন, আপনাদের মতো যারা আছেন, তাদের সক্ষমতা, তাদের ক্ষমতায়ন বাড়াতে রাষ্ট্রের বিনিয়োগ করতে হবে। শুধু আর্থিকভাবে না, নৈতিকভাবে, মানসিকভাবে, রাজনৈতিকভাবে, মানবিক দিক থেকে আমাকে সেই বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ খালি আর্থিক হয় না, এটা বলে ইনভেস্টেড, ইংরেজিতে বলে উই মাস্ট বি ইনভেস্টেড অল। সবকিছুতে আমার নিজেকে বিনিয়োগ করতে হবে। সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন কারোর জন্য আলাদা হবে না। আমরা সবাইকে নিয়ে স্বপ্ন দেখছি, আপনাদেরকে নিয়ে আমাদের স্বপ্ন আছে। এই যে পরিবর্তনটা বাঙালি জাতীয়বাদ থেকে বাংলাদেশি জাতীয়বাদটা আসছে ওই কারণে অন্তর্ভুক্তিমূলক একটা রাজনীতির জন্য নিয়ে যে নীতিমালা করেছেন, সেটা আমাদের একটা 95 একটা এটা ভিত্তি, এটা একটা ভিত্তি। কিন্তু এই ভিত্তির উপরে আমাদেরকে আগামী দিনে নতুন নীতিমালা করতে হবে এবং সেই নীতিমালায় থাকবে আপনাদের ক্ষমতায়, আপনাদের দক্ষতা বাড়ানো এবং একেবারে যাদের দক্ষতা ক্ষমতা দুটোটাই যে সক্ষমতা থাকবে না, মানুষ বুড়া হলে গেলে যা হয় আর কি, সকলের জন্য এটা অ্যাপ্লিকেবল। সুতরাং তাদের জন্য তো সেটা অন্য ব্যাপার। আমাদের বুড়োদের একটা অ্যালাউন্স থাকে, সেটা থাকতে পারে যাদের, কিন্তু সকলের বেলা তো সেটা খুব কম সংখ্যক পারে। এই জন্য এই প্রিন্সিপাল, এই নীতিমালার উপরে আগামী দিনের বিএনপির রাজনীতি আপনাদেরকে নিয়ে আমরা করব, এটাই আমাদের সিদ্ধান্ত। এই জন্য আপনাদের কাছ থেকে দুলাল ভাইকে বলেছি, আপনি একটা আপনাদের বিষয়গুলো নিয়ে একটা লিখিত আমাদেরকে দেন, যাতে করে আমরা আমাদের নীতিমালা যেটা প্রণয়ন করতে যাচ্ছি
আমাদের অর্থনৈতিকভাবে যে কোথায় অর্থনৈতিক ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয়, একটা রাষ্ট্রের সম্পদের যে ভাগ করা হয়, এখানে তো এটারও একটা কি বলে নীতি নৈতিকতার বিষয় আছে। সেটা বঞ্চিত হয়ে থাকলে সেটা সঠিক বন্টন হয়ে থাকে না। এই জন্য আমরা আমাদের অর্থনৈতিকভাবে কি করতে হবে এবং নীতিমালার ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে, বিষয়গুলো সব বুঝে আমি আশা করি আগামী দিনের বাংলাদেশে আপনাদের সাথে এবং অন্যদের সাথে কোনো ধরনের যাতে পার্থক্য আমরা বুঝতে না পারি, আমাদেরকে সেদিকে যেতে হবে। আপনাদের চলাচলের ব্যাপারে, আপনাদের শিক্ষার ব্যাপারে, আপনাদের সক্ষমতার ব্যাপারে, দক্ষতার ব্যাপারে, ক্ষমতায়নের ব্যাপারে, কর্মসংস্থানের ব্যাপারে, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে, পেশাগতভাবে আপনাদের দক্ষতা, যার যেখানে করার যেটা সুযোগ আছে সে যাতে সেটাকে সঠিকভাবে পালন করতে পারে এবং সেইটা রাষ্ট্রের দায়িত্ব হবে সেই বিষয়ে তার নীতিমালার মাধ্যমে, অর্থনৈতিক ভাবে বিনিয়োগের মাধ্যমে এবং এই নীতিমালার মধ্যে আপনাদেরকে পুরোপুরিভাবে প্রত্যেকটা নাগরিকের সাথে সম্পৃক্ত করবে, আলাদাভাবে না দেখার জন্য। সুতরাং এই জায়গাটা হচ্ছে আমাদের গুরুত্ব আমরা দিচ্ছি আগামী দিনে আশা করি। এবং আপনারা যারা যারা রাজনীতি করতে চান আমরা খুব খুশি হব, আপনারা রাজনীতি করবেন, সত্যি বলতেছি আমরা খুব খুশি হব। আপনারা রাজনীতি করেন, আসেন, আমরা চাই না না না, আমি তো বলছি আপনার রাজনীতিতে আসেন, কারণ রাজনীতি তো খালি এই যে আমি বলছি যেখানে কোনো বিভক্তির কথা আমি বলছি না, তাই আপনার সাথে রাজনীতি করার সাথে অন্য রাজনীতি করার এখানে ডিফারেন্সটা কোথায়, আলাদা হওয়ার কোনো কারণ তো নেই। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এবং আপনারা এগিয়ে আসেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার দলের নেতার পক্ষ থেকে, আপনারা এগিয়ে আসেন, রাজনীতিতে অংশগ্রহণ করেন। বুঝতে আসছি, শিখতে আসছি আপনাদের কাছ থেকে, আমরা অনেক কিছু জেনেছি আজকে। এবং একটা কথা আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের বিএনপির রাজনীতিটা হচ্ছে যে উন্নয়নের রাজনীতি বললে তো ভুল হবে, এটার সাথে আমরা উৎপাদনের রাজনীতি বলি। অর্থাৎ যে দেশ উৎপাদন করতে যত বেশি পারবে তাদের কিন্তু তত বেশি সম্পদ সৃষ্টি হবে, আর সম্পদ সৃষ্টি হলে সম্পদ বন্টন করা যাবে, সম্পদ সৃষ্টি না হলে তো বন্টন করার কিছু নাই। এবং সম্পদ সৃষ্টি করতে হলে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আমাকে সম্পৃক্ত করতে হবে, তাকে ক্ষমতায়ন করতে হবে, তার দক্ষতা বাড়াতে হবে। সকলের দক্ষতা ক্ষমতায়নের মাধ্যমে যে উৎপাদন হবে, যে সম্পদ সৃষ্টি হবে, সেটা ভাগ করতে অনেক সুযোগ আছে। এবং সেই সম্পদটা যখন অনেক বড় হয়ে যায় সকলের ভাগে কিছু না কিছু পড়ে। সুতরাং এই জায়গাটা আমরা কিন্তু জোর দিচ্ছি এই জন্য যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা বলি, মনে হচ্ছে যারা সক্ষম লোক তাদেরকে আমার সক্ষমতা করে আমার ডিভিডেন্ডটা পাবে, কিন্তু আপনাদের মতো যারা আছে আপনাদেরকে যদি আমরা সক্ষম করতে না পারি সেই ডিভিডেন্ডটা কিন্তু পরিপূর্ণ হবে না। সেই ডিভিডেন্ডটা একটা আংশিক হবে, কিন্তু আমি যদি ডিভিডেন্ডটাকে পুরোপুরি করতে চাই তাহলে আপনাদের সকলকে সক্ষমতা ক্ষমতায়ন করতে হবে। এই জন্য আমরা আজকে অবশ্যই এই কাজটা করতে যাব। তারেক রহমান সাহেব কিছুদিন আগে বসছেন, 6-7 মাস আগে আপনাদের সাথে অনেকের সাথে বসছেন, উনিও আমাদের মতো জানার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে যে রাষ্ট্রের দায়িত্ব হিসাবে আমরা কি করতে যাচ্ছি। এবং এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা কোনো অনুদান দানের কোনো ব্যাপার নেই। এবং বিএনপির পলিসি হচ্ছে দান অনুদান থেকে বের হয়ে এসে আপনাকে ক্ষমতায়ন করা, আপনার সক্ষমতার মাধ্যমে আপনি সকলের মতো জাতি গঠনে, দেশের উন্নয়নে, অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন, সেইখানে আমাদের বিনিয়োগটা হবে। দান অনুদান দিয়ে কারো জীবনের পরিবর্তন হয় না। দান অনুদান শুধু তাদের জন্য যাদের কোনো সক্ষমতা করার কোনো সুযোগ থাকবে। এরকম সাধারণ মানুষের মধ্যে আছে, ওই যে বললো যে বয়স, একজন খুব সুন্দর কথা বলছে, যারা বুড়া হয়ে যায়, ওই যে ভদ্র মহিলা চাঁদের কণা, হ্যাঁ চাঁদের কণা, বাবা যেই নাম তোমার, চাঁদের কণা, আচ্ছা সাংঘাতিক সুন্দর নাম। ওই যে খুব সুন্দর কথা, মানুষ যদি সক্ষমতা নিয়ে প্রশ্ন, আমি যখন বুড়ো হয়ে যাই, আমি যখন চোখে দেখি না,
আমি যখন আমার মাথা মস্তিষ্ক ভালোভাবে কাজ করছে না চলতে, তা আমি তো অক্ষম হয়ে গেলাম। তাহলে সক্ষমতা অক্ষমতার ব্যাপারটা কিন্তু এরকম। এই জন্য সকলকে সক্ষম, সকলকে ক্ষমতায়ন করতে হবে, এবং এই জন্য আলাদা কোনো পলিসির দরকার নেই। যার যেখানে সক্ষমতার জন্য যেটা বিনিয়োগ করতে হবে সরকারকে বিনিয়োগ করতে হবে, যার যেটা ক্ষমতায়নের জন্য যে সরকারের নীতিমালা গ্রহণ করতে হবে। এই যে অনেক বেগম খালেদা জিয়া, দুলাল ভাই বলেছেন যে উনি যে আপনাদেরকে নিয়ে যে নীতিমালা, আমি কিন্তু প্রতিদ্বন্দ্বী শব্দটা কিন্তু ব্যবহার করছি না, আপনারা খেয়াল করছেন কিনা। আপনাদের অবদান যে যেটা পারবেন রাষ্ট্রের উন্নয়নে, রাষ্ট্রের কর্মকাণ্ডে, অর্থনৈতিক এবং সব ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের একটি অবদান থাকতে হবে। তখন সে গৌরবান্বিত হয়, তখন সে মনে করে যে আমার এই রাষ্ট্র গঠনে আমি কিন্তু অবদান রেখেছি, আমার অবদান আছে। এবং আমরা শুধু আরেকটা জিনিস নতুন যেটা বাংলাদেশে কখনো কেউ চিন্তা করে নাই, ডেমোগ্রাফিক ডিভিডেন্টের পরে লনজিভিটি ডিভিডেন্ট, অর্থাৎ যারা বয়স হয়ে গেছে 50-60-এর উপরে, ওই যে বললো অক্ষম, অক্ষম কেউ হয় না জীবনে। অক্ষম হয় যখন তার কোনো কাজ থাকে না, যখন তার ব্রেইন ফাংশন করে না, যখন সে ফিজিক্যাল এক্সারসাইজ কাজকর্মে থাকে না, তা অক্ষম হয়ে যায়। আপনি যদি মানুষকে সক্ষম রাখতে পারেন, 60-70-80 বছর পর্যন্ত মানুষ তার প্রোডাক্টিভ ক্যাপাসিটি থাকে। আমার বয়স কত হয়েছে, আমি তো কবে 60 পারিয়ে গেছি, আমি কাজ করতেছি না। বাংলাদেশের রিটায়ারমেন্ট এজ তো আমি পারিয়ে গেছি, তা আমি কাজ করতেছি না। তাহলে আর বাকিরা কাজ করবে না কেন? আমরা সবাইকে সক্ষম করতে চাই বাংলাদেশ। আমরা সকলে 80 বছর এই যে বসে আছেন লয়ার, কাজ করতেছে না, তো সুতরাং সবাইকে আমরা সক্ষম করতে